তোমরা এর আগে পড়েছো, আমরা বেসিক টিস্যু সবগুলোই তোমাদের পড়িয়েছি, এপিথেলিয়াল টিস্যু থেকে আমরা সবগুলো টিস্যুই পড়িয়েছি। আচ্ছা, তাহলে প্রথমে টিস্যু কি জানতে হবে, ডেফিনেশন অফ দ্য টিস্যু আমরা দেখি। এ গ্রুপ অর কালেকশন অফ সিমিলার সেলস এন্ড দেয়ার ইন্টারসেলুলার সাবস্টেন্স দ্যাট পারফর্ম এ পার্টিকুলার ফাংশন ইজ কল্ড টিস্যু। তাহলে কালেকশন অফ সেল কে আমরা টিস্যু বলছি। হিউম্যান বডি ইজ কম্পোজড অফ 4 বেসিক টাইপস অফ টিস্যু। এই চারটা জিনিস মনে রাখতেই হবে: epithelial tissue, connective tissue, muscular tissue, nervous tissue। পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করে ভাইভাতে বেসিক টাইপ অফ টিস্যু কি কি আছে, তাহলে এই চারটা টিস্যুর নাম বলতেই হবে। epithelial tissue are composed of closely aggregated polyhedral cells with little extracellular substance। তাহলে ডেফিনেশন অফ epithelial tissue are composed of closely aggregated polyhedral cells, অনেকগুলো সেল থাকবে with little extracellular substance। ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু, এটা খুব ইম্পর্টেন্ট, রিটেনে আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। অ্যাভাস্কুলার সেলস আর ক্লোজলি অ্যাপোজড এন্ড অ্যাডহেয়ার টু ওয়ান অ্যানাদার বাই সেল জাংশন। এই যে এটা এক একটা সেলগুলো ইচ আদার কানেক্টেড থাকে বাই সেল জাংশন। বেসাল সারফেস অফ সেল আর অ্যাটাচড টু অ্যান আন্ডারলাইং বেসমেন্ট মেমব্রেন। একটা বেসমেন্ট মেমব্রেনের উপর তার বেসাল সারফেসটা অ্যাটাচ থাকে। তাহলে এপিথেলিয়াল সেলগুলো অ্যাভাস্কুলার, সেল আর ক্লোজলি অ্যাপোজড টুগেদার বাই সেল জাংশন and basal surface are attached to the underlying basement membrane। এই কথাগুলো মনে রাখতেই হবে। Cells of the ম্যাম epithelium একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ইয়ামিন বলো। ম্যাম সেলগুলোতে এভাসকুলার, তাহলে নিউট্রিশন পাই কোথায় থেকে? আচ্ছা, নিউট্রিশন হচ্ছে আন্ডারলাইং যে কানেকটিভ টিস্যু আছে, কানেকটিভ টিস্যুটা হলো ভাস্কুলার, সেখানে ব্লাড ভেসেল আছে, ক্যাপিলারি আছে, ওখান থেকে ডিফিউশনের মাধ্যমে এপিথেলিয়াল টিস্যুগুলো তার নিউট্রিশন পায়। ঠিক আছে, এপিথেলিয়াল জি টিস্যু ম্যাম। নিচে কানেকটিভ টিস্যু আছে, কানেকটিভ টিস্যু আর ভাস্কুলার। কানেকটিভ টিস্যুতে যে ব্লাড ভেসেল আছে, ক্যাপিলারি আছে, ওখান থেকে ডিফিউশনের মাধ্যমে এপিথেলিয়াল টিস্যুটা তার নিউট্রিশন পাচ্ছে। ঠিক আছে, cells of the epithelium has surface domain, a free surface or apical domain. This is the apical domain, a lateral domain and a basal domain। এই যে lateral and basal, তাহলে তার কিছু সারফেস ডোমেন থাকে, একটা হলো এপিক্যাল ফ্রি সারফেস, একটা লেটারাল ডোমেন থাকবে, একটা বেসাল ডোমেন থাকবে। ঠিক আছে, দিস টিস্যু হ্যাভ নার্ভ সাপ্লাই। অ্যাভাস্কুলার হলেও তার নার্ভ সাপ্লাই আছে। দে ডিরাইভ ফ্রম অল থ্রি জার্ম লেয়ার্স। এটা মনে রাখো, তিনটা জার্ম লেয়ার থেকে এপিথেলিয়াল টিস্যু ডিরাইভ করে। আমরা কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, তারা আলাদা আলাদা জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে, কিন্তু epithelial tissue derived from all three germ layers: from ectoderm, epidermis of skin; mesoderm, endocardium of heart; from endoderm, lining epithelium of the gastrointestinal tract। তাহলে দেখো, all are the epithelial tissue এবং তারা তিনটা জার্ম লেয়ার থেকেই ডিরাইভ করছে। তাহলে these are the characteristics of epithelial tissue। Apical domain is always directed towards the exterior surface or the lumen of an enclosed cavity or tube. It is rich in ion channel carrier protein, hydrolytic enzyme, as well as aquaporin channel forming protein that function in regulation of water balance। তাহলে apical domain কি সেটা আমাদের শুধু জানলেই হবে। তোমার ফ্রি সারফেস যেটা থাকে towards the exterior অথবা lumen of a enclosed cavity or tube। Lateral domain communicate with adjacent cell and is characterized by specialized attachment area। যেই জায়গায় আরেকটা সেল এসে অ্যাটাচ হয় বা তোমার আরেকটা অ্যাডজাসেন্ট সেলের সাথে যে সারফেস দিয়ে কমিউনিকেট হয়, সেটা হলো লেটারাল ডোমেন। Basal domain rest on the basal lamina anchoring the cells to the underlying connective tissue। তাহলে এপিথেলিয়াল টিস্যু নিচে যে কানেকটিভ টিস্যু আছে তার সাথে যে সারফেস দিয়ে অ্যাটাচ হয় বা যেটা বেসাল লেমিনার সাথে অ্যানকর করে থাকে, সেই সারফেসটাকে বলা হচ্ছে বেসাল ডোমেন। এখানে তোমার এপিথেলিয়াল টিস্যু একটা ছবি দেখানো হচ্ছে। এগুলা হলো কলামনার সেল, একটা সেল আরেকটা সেলের সাথে সেল জাংশন দিয়ে কানেক্টেড থাকে এবং তারা একটা বেসমেন্ট মেমব্রেনের উপর সেটা অ্যাটাচ থাকে। ঠিক আছে, নিচে হলো তোমার এই যে কানেকটিভ টিস্যু থাকবে, এখানে তোমার ব্লাড ভেসেল থাকবে, এই ব্লাড ভেসেল থেকে ডিফিউশনের মাধ্যমে সে তার নিউট্রিশনটা পাবে। ফাংশনস অফ ইপিথেলিয়াম তোমরা জানো, কাভারিং এন্ড লাইনিং অফ সারফেসেস, যেমন স্কিন, ইন্টেস্টাইন, অ্যাবজর্পশন,
যেমন ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হচ্ছে, সিক্রেশন গ্ল্যান্ড সিক্রেশন করে, গ্ল্যান্ড অলসো is a epithelial tissue. Sensation olfactory neuroepithelium, contractility myoepithelial cell, transport pseudostratified ciliated columnar epithelium. এই সিলিয়া আমরা জানি, সিলিয়া is a motile structure, এর মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। Epithelium is two types, covering epithelium and glandular epithelium. এটা খুব ইম্পর্টেন্ট, এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করে, কাভারিং এপিথেলিয়াম এবং গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম ব্রড হেডিং এ আমরা ক্লাসিফাই করি। কাভারিং এপিথেলিয়াম আর টু টাইপস, সিম্পল এপিথেলিয়াম, সেল অ্যারেঞ্জড ইন সিঙ্গেল লেয়ার। এরকম যদি একটা লেয়ার করলে সেলগুলো অ্যারেঞ্জ থাকে সেটাকে আমরা বলি সিম্পল এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, সেল অ্যারেঞ্জড ইন মাল্টি লেয়ার, অনেকগুলো লেয়ার, মোর দেন 2 লেয়ার যদি হয় এরকম সেলগুলো অ্যারেঞ্জ থাকে, দিস ইজ দ্য স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তাহলে কাভারিং এপিথেলিয়াম দুই ধরনের, একটা হলো সিম্পল সেল অ্যারেঞ্জড ইন এ সিঙ্গেল লেয়ার, আর একটা হলো স্ট্র্যাটিফাইড সেল অ্যারেঞ্জড ইন এ মাল্টি লেয়ার, মোর দেন 2 লেয়ার থাকলে আমরা মাল্টি লেয়ার বলি। ক্লাসিফিকেশন অফ এপিথেলিয়াল টিস্যু, এটা রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করে, তোমাদের মনে রাখতে হবে। Epithelial tissue are classified into simple and compound. Compound মানে multi-layer. Simple epithelium are squamous, cuboidal, columnar আর হলো pseudostratified. এখানে ciliatedটা আলাদা করে দেয়া আছে, আমরা আলাদা করে বলবো না। কলামনারের মধ্যেই ciliated এবং নন ciliated, compound, stratified and transitional. Stratified are stratified squamous, stratified cuboidal. Stratified squamous are keratinized and non-keratinized. এখানে ক্লাসিফিকেশনটাই আমি একটু আগে যা বলেছি তা লেখা আছে। সিম্পল এপিথেলিয়ামের মধ্যে স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সিউডোস্ট্রেটিফাইড, স্ট্রেটিফাইড এপিথেলিয়াম, কিউবয়েডাল, কলামনার, ট্রানজিশনাল এপিথেলিয়াম, স্ট্রেটিফাইড স্কোয়ামাস epithelium. Squamous are also divided into keratinized and non-keratinized stratified squamous epithelium. Keratinized stratified squamous epithelium. The cells on the surface of stratified squamous epithelium are very flat. Not only are they flat, but they are no longer alive. এই সেলগুলো সুপারফিশিয়াল যে সেলগুলো আছে এগুলো সব ডেড সেল। They have no nucleus or organelles. The nucleus are replaced by a protein called keratin. এখানে নিউক্লিয়াস গুলো, সেলগুলো ডেড, তাদের কোনো নিউক্লিয়াস অর্গানেলি থাকে না, এই নিউক্লিয়াস গুলো রিপ্লেসড হয়ে যায় কেরাটিন ফিলামেন্টে, which makes our skin waterproof. এই ক্যারাটিন থাকার কারণেই আমরা এই ইপিথেলিয়ামের নাম বলি ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এখানে তার সুপারফিশিয়াল সেলগুলো অ্যালাইভ থাকবে এবং তার নিউক্লিয়াস অর্গানেলি থাকবে, দেয়ার ইজ নো ক্যারাটিন ফিলামেন্ট, ক্যারাটিন নাই, সেজন্য এটাকে বলা হয় নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। Function of keratinized epithelium. Keratinized epithelium is composed of numerous layers of dead squamous cell which are specially structured to be waterproof and reduce evaporation from underlying tissue. Therefore, they constitute an important part of the epidermis or external skin. তাহলে আমাদের স্কিনের যে লাইনিং সেটা হলো তোমার keratinized stratified squamous epithelium. Non-keratinized surfaces must be kept moist by bodily secretion to prevent them from drying out. এখানে moist area, এই non-keratinized epithelium থাকার কারণে এটা ড্রাইং আউট হওয়া থেকে এটাকে প্রিভেন্ট করে। Example of non-keratinized stratified squamous epithelium include corneal epithelium lining mucosa of the oral cavity, তোমরা জানো, esophagus, anal canal, ectocervix, vagina, foreskin and the internal portion of the lips. All are lined by non-keratinized stratified squamous epithelium. তাহলে যদি ক্যারাটিন ফিলামেন্ট থাকে সেটাকে আমরা ক্যারাটিনাইজড এপিথেলিয়াম বলি, যদি ক্যারাটিন ফিলামেন্ট না থাকে সেটাকে আমরা বলি নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ড্রাই সারফেসে থাকে ক্যারাটিনাইজড এপিথেলিয়াম আমরা দেখেছি, এবং ময়েস্ট এরিয়াতে থাকে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ম্যাম হ্যাঁ ধ্রুব। ম্যাম ফোরস্কিন কি ম্যাডাম? ফোরস্কিন হচ্ছে তোমার ফোরস্কিন বা প্রিপিউস, পেনিসের গ্ল্যান্স পেনিসের যে স্কিন সেটাকে ফোরস্কিন বলা হয়, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, টাইপস এন্ড লোকেশন অফ দ্য ইপিথেলিয়াল টিস্যু।
আমি আশা করছি এই এক্সাম্পল গুলো তোমাদের মনে আছে। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম ইনার লাইনিং অফ ভেসেলস, এন্ডোকার্ডিয়াম ইনার মোস্ট লেয়ার অফ দ্য হার্ট, মেসোথেলিয়াম লাইনিং অফ দ্য পেরিটোনিয়াম, অল আর দ্য সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এই ফ্ল্যাটেন এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় থাকে? এন্ডোথেলিয়াম যেটা ব্লাড ভেসেলের লাইনিং, মেসোথেলিয়াম যেটা সেরাস ক্যাভিটির লাইনিং, এন্ডোকার্ডিয়াম হচ্ছে ইনার লেয়ার অফ দ্য হার্ট, অল আর সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা দেখতে এরকম, সেলগুলো ফিউজিফর্ম বা স্পিন্ডেল শেপ থাকবে এবং তার একটা ফ্ল্যাটেন নিউক্লিয়াস থাকবে সেন্ট্রালি প্লেসড। ঠিক আছে, আর বেসমেন্ট মেমব্রেন তো থাকবেই, সেলগুলো একটা একটার সাথে কানেক্টেড থাকবে বাই সেল জাংশন। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, থাইরয়েড ফলিকুল সারফেস অফ দা ওভারি, তোমরা জানো ওভারির লাইনিংটা হলো সিম্পল কিউবয়েডাল এবং থাইরয়েড ফলিকুলের লাইনিংও হলো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল সেলগুলো হলো তার লেন্থ এবং ব্রেথ সেম থাকবে, আমরা স্কয়ার শেপ যেটাকে বলি, তার লেন্থ ব্রেথ একই থাকবে, তার মাঝখানে একটা রাউন্ডেড সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস থাকবে। যদি এরকম সেল আমরা দেখি, সিঙ্গেল লেয়ারে দেখি, তাহলে দিস ইজ দ্য সিম্পল cuboidal epithelium. Length and breadth of the cell are equal, rounded, centrally placed nucleus present. ঠিক আছে, আর বাকিগুলো হলো তোমার এপিথেলিয়াল যে টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স তার তার মতো থাকবে, যেমন সেলগুলো কানেক্টেড থাকবে একটা একটার সাথে, তার তিনটা সারফেস ডোমেন আছে এবং সেটা বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে। সিম্পল কলামনার এপিথেলিয়াম, এটা আবার টু টাইপস, নন সিলিয়েটেড এন্ড সিলিয়েটেড। নন সিলিয়েটেড আর ফাউন্ড ইন দ্য লাইনিং এপিথেলিয়াম অফ দ্য স্টমাক, স্মল ইন্টেস্টাইন, কোলন। তাহলে স্টমাক, ইন্টেস্টাইন, কোলন এগুলোর লাইনিং হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম। একটা কলামনার সেল দেখতে কেমন? তার দেখো লেন্থটা বেশি ব্রেথ থেকে, তাহলে লেন্থ বা হাইট ইজ মোর দেন দ্য ব্রেথ। এই নিউক্লিয়াসটা হলো ওভাল, এটা রাউন্ডেড না, হচ্ছে এরকম একটা ওভাল নিউক্লিয়াস। দেখো একদম মাঝামাঝিও না, টুয়ার্ডস দ্য বেসমেন্ট মেমব্রেন, হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের দিকে। তাহলে সেলটা যদি এরকম দেখি আমরা, টল কলামনার, লেন্থ ইজ মোর দেন দ্য ব্রেথ, ওভাল নিউক্লিয়াস লাইজ টুয়ার্ডস দ্য বেসমেন্ট মেমব্রেন, তাহলে এগুলো হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম। এবং যদি এই তার ফ্রি সারফেস বা এপিক্যাল সারফেস থেকে কিছু মডিফিকেশন বের হয়, সারফেস মডিফিকেশন, ফিঙ্গার লাইক প্রজেকশন বের হয়, এগুলোকে আমরা বলি সিলিয়া। তাহলে যদি সিলিয়া থাকে সেটা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, যদি সিলিয়া না থাকে তাহলে নন সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম। সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম ফাউন্ড ইন দ্য ইউটেরাইন টিউব, আমরা জানি সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম লাইন করে থাকে ইউটেরাইন টিউবে, আর নন সিলিয়েটেড যেটা সিম্পল কলামনার এপিথেলিয়াম, ইট ফাউন্ড ইন দ্য লাইনিং অফ দ্য স্টমাক, ইন্টেস্টাইন এন্ড কোলন। সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, আচ্ছা এটাকে কেন বলে সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম? একজন বলো। ইট ইজ এ সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াম, হোয়াই ইট ইজ স্ট্রেটিফাইড? বলো কেন এটাকে সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম বলে? এটা কিন্তু সিঙ্গেল লেয়ার, স্ট্রেটিফাইড কেন বলা হচ্ছে? যখন মাল্টি লেয়ার এপিথেলিয়াম থাকে সেটাকে আমরা স্ট্রেটিফাইড বলি, কিন্তু এটা সিঙ্গেল লেয়ার, হোয়াই ইট ইজ কল্ড স্ট্রেটিফাইড? সেলের মাঝে মাঝে ছোট ছোট সেল কিছু থাকে, ওই জন্য দুইটা লেয়ার দেখা যায়, মাল্টি লেয়ারের মতো দেখা যায়, কিন্তু থাকে একটা লেয়ারে। আচ্ছা 51, আমিনা ভালো আছো? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ তোমার কথা ঠিক। ইয়ামিন পারো নাই? আচ্ছা এখানে দেখো সেলগুলোর হাইট কিন্তু ভেরি করে। একটা সেল দেখো একটু তোমার যেহেতু কলামনার সেল, অবশ্যই সেটা এরকম থাকবে, তার লেন্থটা বেশি থাকবে ব্রেডথ থেকে, কিন্তু প্রতিটা সেল কিন্তু একই শেপের না, একই হাইটেরও না। ঠিক আছে, সেম হাইট না, তাদের সাইজটা ভেরি করে। সেজন্য দেখো একটা সেলের নিউক্লিয়াস এই পজিশনে আছে, কিন্তু তার থেকে ছোট সেল যেটা, তার নিউক্লিয়াসটা আছে তার থেকে ঠিক আরেকটু নিচের পজিশনে। তারপরে আবার আরেকটা সেলের নিউক্লিয়াস তার একটু উপরে দেখা যাচ্ছে, আবার একটা তার লেভেলে দেখা যাচ্ছে, আরেকটু নিচে দেখা যাচ্ছে। এখানে দেখো একই লেভেলে কিন্তু তার নিউক্লিয়াস গুলো দেখা যাচ্ছে। তো নিউক্লিয়াস দেখে যেটা মনে হচ্ছে যে এখানে একটাই নিউক্লিয়াস আছে এবং সেটা সিঙ্গেল লেয়ার।
কিন্তু এখানে দেখে একটু কনফিউশন লাগতেছে যে এখানে কি তাহলে দুইটা লেয়ারে সেল আছে, এখানে একটা লেয়ারের সেল, আবার এখানে আরেকটা লেয়ারের সেল, কিন্তু দেখো এখানে একটা লেয়ারই এই সেল আছে, তার পাশে এটা, আবার এই সেল, আবার এটা, আবার এটা, কিন্তু একটাই লেয়ার, আর কোনো লেয়ারের সেল নাই। সেজন্য কি হয়, এখানে সিউডো মানে ফলস, একটা ফলস ইমপ্রেশন দেয় যে ইট ইজ এ মাল্টি লেয়ার ইপিথেলিয়াম। সেজন্য এটাকে বলা হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড, আর সিলিয়া আছে সেজন্য সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, ভেরিয়েবল সাইজ এন্ড শেপ অফ দা সেল এন্ড ভেরিয়েবল তোমার পজিশন অফ দা নিউক্লিয়াস, এর জন্য এটাকে আমরা বলি সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে কোথায় পাওয়া যায় তোমরা জানো, ট্রাকিয়া, ব্রঙ্কাস, এগুলো হলো সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। নন সিলিয়েটেড ডাক্টাস ডিফারেন্স, আমাদের মেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে ডাক সিস্টেম, সেই ডাক্টাস ডিফারেন্সে নন সিলিয়েটেড এই সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়ামটা আমরা পাই। এবার আসো স্ট্রেটিফাইড এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড এপিথেলিয়াম এর মধ্যে আমরা বলেছি আগের মতোই স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার এগুলো আছে। স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টু টাইপস, আমি একটু আগেও বলেছি, ক্যারাটিনাইজড এবং নন ক্যারাটিনাইজড। যদি ক্যারাটিন ফিলামেন্ট থাকে তার সুপারফিশিয়াল সেলগুলো তোমার এগুলো ডেড থাকে এবং তাদের নিউক্লিয়াস অর্গানেলি, এখানে তোমার নিউক্লিয়াসও থাকবে না, অর্গানেলিও থাকবে না, এই নিউক্লিয়াস গুলো রিপ্লেসড হয়ে যায় ক্যারাটিন ফিলামেন্টে। তাই এখানে ক্যারাটিন ফিলামেন্ট থাকে, সেজন্য এর নাম হলো ক্যারাটিনাইজড। তাহলে কোথায় কোথায় পাওয়া যায় ক্যারাটিনাইজড? ক্যারাটিনাইজড epithelium are found in the epidermis of skin আর নন ক্যারাটিনাইজড, এখানে ক্যারাটিন ফিলামেন্ট নাই, আর সুপারফিশিয়াল সেলগুলো লিভিং, সেজন্য এটাকে বলা হচ্ছে নন ক্যারাটিনাইজড। পাওয়া যায় হলো ভেজাইনা, ওরাল কেভিটি, টাং, এগুলোতে, ইসোফেগাস, এগুলোতে আমরা পাবো নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম, এই যে কিউবয়েডাল সেলগুলো আমরা চিনি, এবং সেটা যদি মাল্টি লেয়ার হয়, মোর দেন 2 লেয়ার হলেই আমরা বলি স্ট্রেটিফাইড। তাহলে কোথায় পাওয়া যায়? ডাক্ট অফ সুইট গ্ল্যান্ড, লার্জ ডাক্ট অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড। আমরা ডাক্ট যখন গ্ল্যান্ড গুলো যখন পড়েছি তখন আমরা দেখেছি যে সুইট গ্ল্যান্ডের ডাক্ট গুলো লাইন করা থাকে স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে, লার্জ ডাক্ট অফ দা এক্সোক্রাইন গ্ল্যান্ডের ডাক্ট গুলোও থাকে স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে লাইন করা থাকে। Stratified columnar epithelium, ocular conjunctiva, large duct of salivary gland, penile part of the male urethra. এক্সাম্পল গুলো মনে রাখো। ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের রিটেনে শর্ট নোট হিসেবে আসে। অনেক সময় ভাইভাতে যে কোনো একটা এপিথেলিয়াম সম্বন্ধে তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। ট্রানজিশনাল এপিথেলিয়াম এর মধ্যে ইম্পর্টেন্ট। ট্রানজিশনাল এপিথেলিয়াম কয়টা লেয়ারে থাকে? 4 থেকে 6টা। যেহেতু মাল্টিলেয়ার 4 to 6 সেল লেয়ারে থাকে, এবং এই এপিথেলিয়ামের একটা স্পেশালিটি আছে যে এটা রিল্যাক্স হতে পারে, মানে ডিস্টেন্ডেড হতে পারে, আবার সেটা রিল্যাক্স হতে পারে। ডিস্টেন্ডেড অবস্থায় কত লেয়ার পর্যন্ত এটা থাকে? যখন ডিস্টেন্ট হবে তাহলে এটা আরেকটু থিন হয়ে যাবে, তাহলে লেয়ারটা চলে আসবে 3 to 4 লেয়ারে, বা এখানে তোমার, আর যখন রিল্যাক্স থাকে তখন এটা 4 to 6 সেল লেয়ারে অ্যারেঞ্জ থাকে। ঠিক আছে, তার সুপারফিশিয়াল সেলগুলো কেমন, এটা দেখেই আমরা ট্রানজিশনাল ইপিথেলিয়ামটা চিনতে পারি। সুপারফিশিয়াল সেলগুলো দেখো, নিচের বেজাল সেলগুলো তোমার ছোট ছোট, কিন্তু আস্তে 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 যখন সুপারফিশিয়াল যে সেলগুলো আমরা দেখি একদম বাইরের যে সেলগুলো, সেগুলো হলো তোমার লার্জ সেল। এটা তোমার এরকম ডোম শেপ বলে এটাকে, আমব্রেলা শেপ। তাহলে আমব্রেলা সেল যদি এরকম থাকে সুপারফিশিয়ালি, সেটাকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম। কোথায় কোথায় পাওয়া যায়? ইউরেটার, ইউরিনারি ব্লাডার, মোস্ট অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট আর লাইন বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম। এটার আরো একটা নাম আছে, যেহেতু এটা মোস্ট অফ দ্য ইউরিনারি ট্র্যাক্টকে লাইন করে থাকে। কে বলতে পারবে? ইউরোথেলিয়াম। ইউরোথেলিয়াম। তাইলে অনেক সময় ইউরোথেলিয়াম করেও কোয়েশ্চেন চলে আসে রিটেনে, তাইলে ইউরোথেলিয়াম মানে বুঝতে হবে যে ট্রানজিশনাল এপিথেলিয়াম। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, জাংশনাল কমপ্লেক্স। These are several type of epithelial modification that present on the lateral membrane of many epithelial cell. তাহলে কিছু আমরা জানি দুইটা সেল একটা একটার সাথে যে কানেক্টেড থাকে, তার লেটারাল সারফেসটা, লেটারাল ডোমেনটা যে আরেকটা সেলের সাথে কানেক্টেড থাকে বাই নিউমেরাল সেলুলার জাংশন, ইন্টারসেলুলার জাংশন।
এর মধ্যে আমরা ক্লাসিফাই করি অক্লুডিং জাংশন, অ্যাডহারিং জাংশন, ঠিক আছে। অক্লুডিং জাংশনের মধ্যে আছে জনুলা, অক্লুডেন্স অর টাইট জাংশন। ইট ইজ মোস্ট এপিক্যাল জাংশন। দিস ইজ দা, এটা হলো জনুলা অক্লুডেন্স, এপিক্যাল পার্ট অফ দা সেলে থাকে। দিস ইজ দা মোস্ট এপিক্যাল জাংশন অফ দা সেল, জনুলা occludens. Tight junction, this junction is located near the apical part of the cell where the outer surface of plasma membrane, the cell fuses with that of the neighboring cell, obliterating the intercellular space. এখানে কোনো intercellular space নাই, দুইটা membrane একদম closely opposed. It is the most apical junction. Function হচ্ছে it serve as a barrier giving a sealing effect. যেহেতু এখানে কোনো স্পেস নাই, এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। প্রিভেন্ট পাসেজ অফ ম্যাটেরিয়াল থ্রু দ্য ইন্টারসেলুলার স্পেস ফ্রম দ্য লুমেন অফ দ্য ভিসেরা, যেমন ইন্টেস্টাইন, ইউরিনারি ব্লাডার, এগুলোতে আমরা টাইট জাংশন দেখি, ঠিক আছে। ইউরিনারি ব্লাডারের তোমাদের ট্রানজিশনাল ইপিথেলিয়ামের যে সুপারফিশিয়াল সেল দেখেছি আমরা, এই যে এখানে তোমার সেলের সাথে একটার সাথে যে লেটারাল সারফেসটা কানেক্টেড থাকে, এখানে টাইট জাংশন থাকে। তাহলে এই এপিথেলিয়ামের একটা ফাংশন হলো প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন। এই যে এখানে ব্যারিয়ার ফর্ম করে, এই টাইট জাংশন একটা যে ব্যারিয়ার, ঠিক আছে। এবং এই সেলগুলো থেকে সেরুলোপ্লাজমিন রিলিজ হয়, ওটাও ব্যারিয়ার হিসেবে কাজ করে, এন্ড ইট প্রিভেন্ট দ্য রিঅ্যাবজর্পশন। তাহলে দিস ইজ দ্য জনুলা occludens or tight junction. Adhering junction, jonula adherens, found the lateral surface of the epithelium, desmosome or macula adherens. These are spot-like structure which maintain mechanical stresses. Location, skin, intercalated disc of cardiac muscle. Skin এবং intercalated disc এ macula adherens আমরা পাই, desmosome তোমরা দেখেছো। Jonula adherens, this junction is present immediately below the jonula occludens. Jonula occludens ঠিক তার নিচে যে জাংশন আমরা পাই সেটা হলো jonula adherens. Its opposing plasma membrane are separated by a gap 20 nanometer wide. Plasma membrane টা 20 nanometer wide এ সেপারেট থাকে, ঠিক আছে। এখানে একটা ইন্টারসেলুলার গ্যাপ থাকে। Macula adherens or desmosome, they are scattered over the lateral surface of the epithelial cell opposing the plasma membrane, are separated from each other by a gap 30 nanometer wide. দুইটা সেম, কিন্তু তার গ্যাপটা হলো এখানে 20 ন্যানোমিটার, এখানে আরেকটু বেশি থাকে 30 ন্যানোমিটার ওয়াইড। This junction provide firm adhesion between cell which are subjected to friction. যে যে জায়গাগুলোতে ফ্রিকশনের চান্স বেশি সেখানে তোমার এই ডেসমোজোমটা থাকে, যেমন এপিডার্মিস অফ দা স্কিন, ঠিক আছে। তাহলে এটা হলো মেকুলা অ্যাডহারেন্স এবং জনুলা অ্যাডহারেন্স, অ্যাডহারিং জাংশন। Hemidesmosome, half of the desmosome found on the basal surface of the epithelial cell binding it to the subjacent basal lamina. This is the hemidesmosome. Hemi মানে হাফ, তাইলে ডেসমোজোমের হাফ যে জাংশনটা আমরা বেসালি তোমার ইয়েতে পাই, বেসাল ডোমেইন অফ দা সেলে, যেটা বেসমেন্ট মেমব্রেনের সাথে তোমার অ্যাটাচ থাকে, সেটা হলো হেমিডেসমোজোম। Communicating junction or gap junction. Gap junction, spot-like structure found on the lateral surface of the cell. These are tiny fluid channel connect adjacent cell, molecule, ion and electrical communication occur through this. এই গ্যাপ জাংশনটা আয়ন চ্যানেল হিসেবেও কাজ করে। আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক অফ কার্ডিয়াক মাসেলে দেখেছি যে এখানে গ্যাপ জাংশন থাকে, এবং এর মাধ্যমে তোমার যে কন্ট্রাকশন যখন হয়, এটা তোমার ক্যালসিয়াম আয়ন যেটা আছে এই গ্যাপ জাংশনের মাধ্যমে সেটা ট্রান্সমিট হয়। একটা সেল যখন কন্ট্রাক্ট করে, সাথে সাথে ইম্পালসটা তোমার এই গ্যাপ জাংশন দিয়ে পরের সেলে চলে যায়, ঠিক আছে। তাহলে যখন একটা কন্ট্রাকশন হবে, ইম্পালসটা পরের সেলে যাবে, তখন ওটা কন্ট্রাকশন হবে। এভাবে এটা আয়ন চ্যানেল হিসেবে কাজ করে। লোকেশন, নিউরন, ইন্টারক্যালেটেড ডিস্ক অফ দ্য কার্ডিয়াক মাসেল। সেল সারফেস মডিফিকেশন, এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের রিটেনের জন্য। সারফেস মডিফিকেশন অফ সেল,
গ্যাপ জাংশনটা কি তোমাদের মনে পড়েছে? তোমরা পড়ছো এটা? জাংশনাল কমপ্লেক্স অফ দ্য এপিথেলিয়াল সেল। জি ম্যাম। আচ্ছা, রিটেনে আসে, তোমরা নামগুলো পড়ে নিবে, শর্ট ডেসক্রিপশন পড়বা, আর হলো যে ছবিটা আমি দেখালাম এই ছবিটা একটু প্র্যাকটিস করো। একটা ছবিতেই তুমি সবগুলো জাংশন দেখাতে পারছো, তাহলে এই ছবিটা আঁকলেই মোটামুটি তোমাদের সবগুলো জাংশন দেখানো হয়ে যাবে। তাহলে এটা একটু ছবিটা প্র্যাকটিস করবা। সারফেস মডিফিকেশন তোমরা পড়েছো আগে। সেল সারফেস মডিফিকেশন মিন স্পেশাল ফিচার্স অফ দ্য সেল মেমব্রেন। সেলের যে মেমব্রেন থাকে, আউটার কাভারিং অফ দ্য সেল, প্লাজমা মেমব্রেন, তার কিছু স্পেশাল ফিচার থাকে। সেই ফিচার গুলোকে আমরা বলছি সারফেস মডিফিকেশন। যেমন মাইক্রোভিলাই, এই যে দেখো ফ্রি সারফেস থেকে যে ফিঙ্গার লাইক প্রজেকশন বের হয়ে গিয়েছে সেগুলোকে আমরা বলি মাইক্রোভিলাই। আর স্মল, শর্টার and finger-like projection of apical cell membrane of a cell. Each microvillus contain actin filament. এখানে কিছু প্রোটিন ফিলামেন্ট দিয়ে তৈরি, এটা অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে তৈরি। Function: this increase the surface area so it helps in absorption. যেমন এটা পাওয়া যায় কোথায়? ইন্টেস্টাইনে। These microvilli form the striated border in intestine. কিডনি টিউবুলে কি ফর্ম করে? কারণ microvilli form in the striated border in intestine and brush border in kidney tubule. Kidney tubule এগুলোকে আমরা brush border বলি। Stereocilia are very long, thick microvilli, non-motile structure. Stereocilia গুলো হলো non-motile structure, কিন্তু cilia হলো motile structure. Function: increase the surface area for absorption. এই stereocilia পাওয়া যায় হচ্ছে epididymis. Cilia are long motile projection of apical cell membrane. The core of each cilia contain 9 peripherally placed microtubule doublet. মানে এগুলো microtubule দিয়ে তৈরি। These are the cilia, ঠিক আছে? And single microtubule in the center. Peripherally তোমার এখানে 9 microtubule থাকে, doublet থাকে, এবং মাঝখানে একটা central microtubule থাকে। Cilia have a rapid back and forth movement, respiratory tract, uterine tube, এইসব জায়গাতে আমরা cilia পাই, ঠিক আছে? তাহলে cilia microtubule দিয়ে তৈরি। Flagella, single long motile structure, core is formed by 9 peripherally placed microtubule triplet. Function: responsible for movement of spermatozoa. Flagella microtubule দিয়ে তৈরি, এবং সেটা আমরা only spermatozoa-তে flagella পাই, ঠিক আছে? Flagella তোমার যে স্পার্মাটোজোয়ার যে মুভমেন্ট হয় মেইনলি সেটা ফ্লাজেলার জন্য, ঠিক আছে? আর সিলিয়া পাওয়া যাচ্ছে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট এবং ইউটেরাইন টিউবে। এখান থেকে সিলিয়া মাইক্রোবিলাইয়ের ডিফারেন্স তোমাদের রিটেনে জানতে চাই। সিলিয়ার মাইক্রোবিলাইয়ের ডিফারেন্সটা তোমরা পড়ে নিবা, কোনটা কি দিয়ে তৈরি, কোথায় পাওয়া যায়। তারপরে হলো গ্ল্যান্ড। Gland are specialized epithelium which are proliferated from covering epithelium. আমরা জানি যে epithelial সেল গুলো সিক্রেট করে সেগুলোকে আমরা বলি গ্ল্যান্ড, এবং সেটা ডেভেলপ করে হচ্ছে কাভারিং epithelium থেকে proliferation হয়ে। Parts of the gland: parenchyma, it is a glandular portion which responsible for secretion known as acinus. এই গ্ল্যান্ডের দুইটা পার্ট থাকে, একটা হলো স্ট্রমা আর একটা হলো প্যারেনকাইমা। স্ট্রমাটা হলো আউটার যে কাভারিং, যে কানেকটিভ টিস্যু ক্যাপসুল, সেটা হলো স্ট্রমা, আর মেইন সিক্রেটরি পোর্শন যেটা সেটা হলো প্যারেনকাইমা, এবং এই সিক্রেটরি পোর্শনকে আমরা বলি এসিনাস, অ্যালভুলাই অর এসিনাই। গ্ল্যান্ড আর টু টাইপ অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স অফ ডাক্ট। যদি সেটা ডাক্ট থাকে তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এবং ডাক্টলেস যদি হয় সেটাকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। Gland are developed from surface epithelium. After formation, gland indigenate into the underlying connective tissue. Exocrine gland maintain communication with surface epithelium through the duct, but endocrine gland are devoid of duct. Endocrine gland এর duct গুলো এখানে এই duct সেল গুলো disappear হয়ে যায়, এবং সেটা তার সারফেস এপিথেলিয়াল যে সেল গুলো আছে তার সাথে তার কানেকশনটা লস হয়ে যায়, ঠিক আছে? আর এই যে এখানে কাভারিং এপিথেলিয়াম থেকে প্রলিফারেশন হয়ে যে তোমার ইয়েগুলা তৈরি হলো, দিস ইজ দা, এটা হলো গ্ল্যান্ড, এবং তার ডাক্ট এর মাধ্যমে সে তার সারফেস সেলগুলোর সাথে কানেক্টেড, সেটাকে তাইলে এটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড যেমন প্যারোটিড গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো থাইরয়েড গ্ল্যান্ড। ক্লাসিফিকেশন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর কর্ড অর ক্লাম্প, যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ড,
এবং ফলিকুল থাইরয়েড গ্ল্যান্ড, ফলিকুল হিসেবে আমরা থাইরয়েড গ্ল্যান্ডে পাই। হরমোন আর সিক্রেটরি প্রোডাক্ট অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড দ্যাট কন্ট্রোল দ্য ফাংশনস অফ ডিস্টালি প্লেট সেল। তাহলে হরমোন হচ্ছে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর যে সিক্রেটরি প্রোডাক্ট যেটা, সেটাকে আমরা বলি হরমোন। হোয়াট ইজ মিক্সড গ্ল্যান্ড? গ্ল্যান্ড কন্টেইন বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন পোর্শন। যার এক্সোক্রাইন এন্ডোক্রাইন ফাংশন থাকবে সেটাকেই আমরা বলি মিক্সড গ্ল্যান্ড। ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু নেচার অফ সিক্রেশন। তার নেচার, সিক্রেশনের নেচারের ধরন অনুযায়ী আমরা তিনটা ভাগে ভাগ করি: মিউকাস, সেরাস, সেরোমিউকাস। মিউকাসটা হলো ভিসকাস সিক্রেশন, সেরাস লেস ভিসকাস সিক্রেশন এন্ড সেরোমিউকাস। যদি মিউকাস সেরাস দুইটাই থাকে সেটাকে আমরা বলি সেরোমিউকাস বা মিক্সড। অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন, এটা খুব ইম্পর্টেন্ট। এই মোড অফ সিক্রেশনের এই ক্লাসিফিকেশনটা অনেকবার তোমাদের রিটেনে আসছে, ছবিটা মনে রাখবা আর এটা নামগুলো মনে রাখতে হবে। মেরোক্রাইন, only secretory product exit from the cell without any loss of parts। যে কোনো তার সিক্রেটরি প্রোডাক্টটা যখন বের হয় কোনো লস হচ্ছে না, কোথাও কোনো পার্টে লস হচ্ছে না। যেমন প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের যে সিক্রেশন হয় সেটা মেরোক্রাইন। অ্যাপোক্রাইন, secretory product exit with the part of apical cytoplasm। এই যে apical cytoplasm, এখানে একটু তার apical portion of the cytoplasmটা লস হচ্ছে ডিউরিং সিক্রেশন, যেমন মেমারি গ্ল্যান্ড। হলোক্রাইন, হোল সেল শেড উইথ সিক্রেশন, পুরোটা সেলই তোমার শেড হয়ে যায় ডিউরিং সিক্রেশন, যেমন সিবাসিয়াস গ্ল্যান্ড। তাহলে আমরা অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন তিনটা ভাগে ভাগ করি: মেরোক্রাইন, অ্যাপোক্রাইন, হোলোক্রাইন। মেরোক্রাইন হচ্ছে তার সিক্রেটরি প্রোডাক্টটা বের হবে উইদাউট এনি লস অফ এনি পার্ট অফ দ্য সেল, প্যানক্রিয়াসের সিক্রেশন। অ্যাপোক্রাইন হচ্ছে তার এপিক্যাল পার্ট অফ দ্য সাইটোপ্লাজমটা লস্ট হবে ডিউরিং সিক্রেশন, যেমন মেমারি গ্ল্যান্ড। হোলোক্রাইন হলো হোল সেল আর লস্ট ডিউরিং সিক্রেশন, সিবাসিয়াস গ্ল্যান্ড। তাহলে আমি আশা করি তোমরা এটা পারবে। যখন আমরা এই গ্ল্যান্ডগুলো তোমার প্রত্যেকটা, যেমন প্যারোটিড গ্ল্যান্ড বা সেলাইভারি গ্ল্যান্ড বা প্যানক্রিয়াস, লিভার, যখন আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখি, সেটা চেনার জন্য আমাদের তার সিক্রেটরি পোর্শনটা চিনতে হয়। যেমন কোনটা মিউকাস এসিনাই, কোনটা সেরাস এসিনাই, কোনটা সেরোমিউকাস। তাহলে মিউকাস এসিনাইটা দেখতে কেমন কেউ একজন বলবা, মনে আছে? Lightly stained and cells are flattened and peripherally placed হবে। আচ্ছা, লাইট স্টেইন হবে এবং সেলগুলো হলো তোমার কিছুটা ফ্ল্যাট। আচ্ছা ঠিক আছে, তার নিউক্লিয়াসটা ফ্ল্যাট থাকবে। নিউক্লিয়াস ইজ ফ্ল্যাট এন্ড দে কন্টেইন দ্য মিউসিন ড্রপলেট। এবং সেলগুলো ছোট থাকবে, স্মলার সেল উইথ লার্জার লুমেন, তার লুমেনটা বড় থাকবে, ঠিক আছে। আর তার বাইরের দিকে এই সেলের যে তোমার বেজাল লেমিনা আর হলো তোমার এই যে বাইরের যে প্লাজমা মেমব্রেন, ঠিক তার এইখানে একটা কন্ট্রাক্টাইল এপিথেলিয়াল সেল থাকে যেটাকে বলে মায়ো এপিথেলিয়াল সেল। তাহলে দিস ইজ দ্য মিউকাস এসিনাই। সেরাস এসিনাই হলো ডার্কলি স্টেইন। আমরা আন্ডার মাইক্রোস্কোপ যদি দেখি তার স্টেইনটা ডার্ক দেখবো এবং পিরামিড শেপ সেল, তার একটা রাউন্ডেড সেন্ট্রাল নিউক্লিয়াস থাকবে এবং এখানে কিছু জাইমোজেন গ্রেনিউল থাকে আর সেলগুলো লার্জার থাকে, তার লুমেনটা ছোট থাকে, মায়োএপিথেলিয়াল সেল থাকবে। এটাকে বলে সেরাস ডেমিলোন। সেরোমিউকাস মানে সেরাস, এখানে মিউকাস এসিনাই থাকবে, সেরাস এসিনাই থাকবে। যদি মিউকাস এসিনাই এর উপর এরকম সেরাস এসিনাই ক্যাপ করে থাকে, দিস ফিচার অর অ্যাপিয়ারেন্স ইজ কল্ড সেরাস ডেমিলোন। এটা আমরা মিক্সড গ্ল্যান্ডে পাবো। তাহলে দিস ইজ দ্য সেরাস ডেমিলোন। ডিফারেন্ট পার্টস অফ ডাক্ট, আমরা যখন একটা গ্ল্যান্ড পড়ি তখন তার ডাক্ট সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। যেমন তার বিগিনিং ডাক্ট, এটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডাক্ট। ইন্টারক্যালেটেড ডাক্ট ওপেন করবে স্ট্রাইটেড ডাক্ট, এটা ওপেন করবে এক্সক্রিয়েটরি ডাক্ট। স্ট্রাইটেড বলি কারণ এখানে আচ্ছা, তোমরা বইয়ে আরেকটা ছবি আছে, ছবিটা দেখে নিও। এই যে স্ট্রাইটেড ডাক্ট, এটাকে কেন স্ট্রাইটেড বলা হয়? এখানে আন্ডার মাইক্রোস্কোপ আমরা মাসেল যেমন স্ট্রাইটেড বলি, আমরা স্ট্রাইশন দেখি বলে স্ট্রাইটেড বলি, এখানেও এই ডাক্টের মধ্যে স্ট্রাইশন দেখা যায়। আন্ডার মাইক্রোস্কোপ আমরা স্ট্রাইশন দেখি বলেই তার নাম হলো স্ট্রাইটেড ডাক্ট। কেন সেই স্ট্রাইশন দেখি?
এই যে তোমার সেলগুলো আছে তার যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের মাঝে মাঝে লঙ্গিচুডিনালি ওরিয়েন্টেড মাইটোকন্ড্রিয়া থাকে। এই মাইটোকন্ড্রিয়ার লঙ্গিচুডিনাল ওরিয়েন্টেশনের জন্য আমরা আন্ডার মাইক্রোস্কোপ স্ট্রাইয়েশন দেখি, এজন্য তার নাম হলো স্ট্রাইটেড ডাক্ট। আর সেটা ড্রেন করবে হচ্ছে লার্জ এক্সক্রিটরি ডাক্টে। ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড। ইউনিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড যেমন গবলেট সেল, এটা মুখস্থ করে নিবা, আমি একটু বলে যাই। মাল্টিসেলুলার গ্ল্যান্ড যেমন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডাক্ট, সিম্পল সিঙ্গেল ডাক্ট যদি থাকে, কম্পাউন্ড মোর দেন ওয়ান ডাক্ট। নামগুলো হচ্ছে দেখো, সিম্পল টিউবুলার গ্ল্যান্ড, গ্ল্যান্ড অফ লার্জ ইন্টেস্টাইন। এই যে যদি একটা ডাক্ট থাকে সেটাকে আমরা সিম্পল টিউবুলার গ্ল্যান্ড বলছি, টিউবুলের মতো, তাইলে টিউবুলার গ্ল্যান্ড। সিম্পল কয়েল টিউবুলার গ্ল্যান্ড, এটা এরকম কয়েল হয়ে যদি থাকে তাহলে সেটাকে বলে সিম্পল কয়েল টিউবুলার গ্ল্যান্ড, যেমন সুইট গ্ল্যান্ড। সিম্পল ব্রাঞ্চ টিউবুলার গ্ল্যান্ড, এই যেরকম টিউবুলের মতো আছে কিন্তু তার ব্রাঞ্চিং আছে, এই জন্য এটার নাম হলো সিম্পল ব্রাঞ্চ টিউবুলার গ্ল্যান্ড, গ্ল্যান্ড অফ পাইলোরাস অফ দ্য স্টমাক। সিম্পল এসিনার গ্ল্যান্ড, দেখো এটা অ্যালভিউলার এর মতো, তাইলে এর নাম অ্যালভিউলার বা এসিনার, তাইলে সিম্পল এসিনার গ্ল্যান্ড। প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড, সিম্পল ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চ আছে এবং সেটা তোমার অ্যালভিউলাই বা এসিনা এর মতো, সিম্পল ব্রাঞ্চ এসিনার গ্ল্যান্ড, গ্ল্যান্ড অফ কার্ডিয়াক অফ দ্য স্টমাক। কম্পাউন্ড টিউবুলার গ্ল্যান্ড, যদি মোর দেন ওয়ান ডাক্ট থাকে সেটাকে আমরা কম্পাউন্ড বলি, যেমন ব্রুনার্স গ্ল্যান্ড অফ দ্য ডিউডেনাম। কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ড যেমন প্যানক্রিয়াস। কম্পাউন্ড টিউবুলো এসিনার গ্ল্যান্ড, এখানে টিউবুল এবং এসিনাই দুইটাই আছে, এটাকে বলা হচ্ছে টিউবুলো এসিনার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে এই হলো গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন, এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন। নামগুলো মুখস্থ করে নিবা, সাথে হলো একটা করে এক্সাম্পল। আমাদের ক্লাস টাইম প্রায় শেষ, তোমরা এপিথেলিয়াল আর গ্ল্যান্ডুলার টিস্যুটা পড়বা, আর নেক্সট ক্লাসে আমি দেখি তোমাদেরকে নার্ভ সাপ্লাই গুলো পড়ানো যায় কিনা সবগুলো অর্গানের। তাহলে আজকে এই পর্যন্তই। ম্যাম একটা কথা বলার ছিল। হ্যাঁ ইয়ামিন বলো। ম্যাম আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে রাকি ম্যাম বলছিল 19 তারিখ ওই স্ক্রিনটা দাগায় নিতে আর সবারই দিতে, কিন্তু 19 তারিখের আগে তো বন্ধ দিয়ে দিছে। এখন আপনি যদি স্ক্রিনটা একটু লেকচার নিয়ে নেন আমরা লিখে ফেলতাম বাড়িতে আর কি। ম্যাম আচ্ছা, তোমাদেরকে স্ক্রিন পড়ানো হয় নাই? ম্যাম পড়াইছে কিন্তু আমরা খাতা কতটুকু লিখবো এটা তো আমরা জানি না ম্যাম, ওই জন্য বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি তাহলে স্ক্রিনটা পড়াবো আর হলো নার্ভ সাপ্লাই, ঠিক আছে? দুইটা লেকচার। তো খাতা আনি নাই। আচ্ছা, যারা খাতা আনো নাই কিছু করার নাই। এখন যেটা হচ্ছে, যদি কারো সুযোগ থাকে নিয়ে আসার মতো তাহলে তোমরা খাতাটা নিয়ে আসতে পারো। যদি কোনো সুযোগ নাই থাকে, খাতাটা আনার মতো যদি কোনো সুযোগ নাই থাকে, তাহলে তোমরা আপাতত ওটুক রেখে দাও। আর কলেজ খোলার পরে অন্তত এক সপ্তাহ হলেও তোমরা সময় পাবে। আমার মনে হয় তোমাদের 2 দিনও লাগবে না, ওটা একটা সিস্টেম। বাকিগুলো তোমরা কমপ্লিট রাখো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আর পড়াশোনা, যেহেতু অনেকটা সময় তোমরা পাচ্ছ, পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। পরীক্ষা যখন হবে তখন হয়তো বেশি সময় তোমাদের হাতে থাকবে না, তোমাদের আলাদা করে প্রিপারেশন নেওয়ার মতো। তোমরা এখন বাসায় যে সময়টুকু পাচ্ছ পড়তে থাকো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, তোমরা আজকে লেকচারটা পড়ে